ওয়ালাইকুম আসসালাম নাজমুল সাকিব। তো ফেসবুকে অলরেডি ওরা জয়েন করছে এন্ড আই হোপ শুনতে পাচ্ছে। কেউ একজন কনফার্মেশন দিয়ে দিলে পরে আমরা শুরু করে দিব। ওকে, সো নাজমুল সাকিব অলরেডি কনফার্মেশন দিয়েছে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমরা দেখি শুরু করি যে কি জিনিস, যে ম্যাগনেটিক ফিল্ড। আমরা তো ম্যাগনেটিজম ও লেভেলস এও পড়ে আসছিলাম। ও লেভেলস এ আমরা যা যা জিনিস শুনছি আর যা যা জিনিস পড়ে আসছে ওই জিনিসগুলো আমরা ফার্স্ট এখন একটু রিক্যাপ করে নিব। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আ ম্যাগনেট? একটা ম্যাগনেট কি করে? একটা ম্যাগনেট অন্য একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতে পারে, রিপেলও করতে পারে, আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে কি করে নিজের কাছে অ্যাট্রাক্ট করে নেয়, তাই না? A magnet attracts or repels other magnets and always attracts magnetic materials. সো তাহলে এই জিনিস আমরা অলরেডি জানতাম। এরপরে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কয় টাইপের? ওয়ালাইকুম আসসালাম আরজু। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কয় টাইপের? দুই টাইপের পড়ছি আমরা। কি কি পড়ছি? হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। অ্যাকচুয়ালি তাদের মধ্যে আরো অনেকগুলো সাব ডিভিশন আছে, ফেরোম্যাগনেটিক, এরকম অ্যান্টি ফেরোম্যাগনেটিক, এমন টাইপের অনেকগুলো আলাদা আলাদা সাব ডিভিশন আছে। ওইসব আমাদের এ লেভেলস এর সিলেবাসেও নাই, তো ওগুলা জিনিস নিয়ে আমরা পড়বো না। তো এখন আমাদের মেইনলি ফোকাসটা কি? টাইপস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কয়টা? দুইটা। কি কি? হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এন্ড সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাদেরকে বলতাম? যাদেরকে নাকি ইজিলি ম্যাগনেটাইজ করা যায় এন্ড ডিম্যাগনেটাইজ, কি বলে, যাদেরকে ম্যাগনেটাইজ করা অনেক কষ্ট এন্ড একবার তারা ম্যাগনেটাইজ হয়ে গেলে পরে তাদেরকে ডিম্যাগনেটাইজ করা অনেক কষ্ট। তো হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল কি ছিল? স্টিল, তাই না? হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল ছিল স্টিল। দেন সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল ছিল আয়রন, যাকে কি করা যায়? ইজিলি ম্যাগনেটাইজ করা যায় এন্ড ডিম্যাগনেটাইজ করা যায়। সো তাকে দিয়ে আমরা ইলেকট্রোম্যাগনেট বানাইতাম। তো এই যে আমরা ইলেকট্রোম্যাগনেটের কথাটা বলে ফেললাম। ইলেকট্রোম্যাগনেটটা কি? একটা টেম্পোরারি ম্যাগনেট। কি হয়? ইলেকট্রিসিটি অন করলে তার ম্যাগনেটিজম থাকে, ইলেকট্রিসিটি অফ করে দিলে তার ম্যাগনেটিজম চলে যায়। তো এটা অন্য জিনিস, ওটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক আর ইলেকট্রোম্যাগনেটস কিভাবে কাজ করে ওখানের মধ্যে আমরা একটু পরে আসতেছি। সো এখন এই যে একটা ম্যাগনেট এখানের মধ্যে আছে, সাপোজ একটা ম্যাগনেট আমি আঁকি। This is a magnet. Suppose this is the north pole and south pole, দুইটা এন্ডে। এখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা দেখতে কি এরকম ছিল? আউটগোয়িং ফ্রম নর্থ এন্ড টুয়ার্ডস সাউথ, তাই না? নর্থের থেকে আউটগোয়িং আর সাউথের দিকে ইনকামিং। এরর ডিরেকশন একটু পরেই আমরা দিব। এখন এখানের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমরা ও লেভেলসে থাকতেও বলে আসছিলাম। কি জিনিস? ফিল্ড লাইনস গুলি যে আমরা আঁকলাম, ফিল্ড লাইন গুলিকে আরেকটা নামে ডাকা হয় ফ্লাক্স লাইন। ওকে, ফিল্ড লাইন আর ফ্লাক্স লাইন একই কথা। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আর ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটাই বলো। তো এখন এখানের মধ্যে কি ব্যাপারটা ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং জিনিসটা হলো পোলস এর কাছে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি অনেক ক্লোজ টুগেদার। হ্যাঁ, near the poles the field lines are very close to one another and same portion, মনে করো সেম একটা সার্কেল যদি আমি এখানে আঁকি, এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি কি দূরে দূরে আছে। সো তাহলে সেম এরিয়াতে আর সেম রিজিয়নে নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন বেশি কোথায়? পোলস এর কাছে ম্যাগনেটিক ফিল্ড লাইন বেশি একটা সার্টেন এরিয়ার মধ্যে, আর পোল থেকে দূরে চলে গেলে পরে ফিল্ড লাইন গুলোর মধ্যে সেপারেশন কি করে? বেড়ে যায়। তো এইটার জন্য আমরা একটা কথা বলছিলাম, আগে আমরা কোনো ফর্মুলা শিখি নাই, জাস্ট আমরা বলে রাখছিলাম। কি বলে রাখছিলাম? যে a bar magnet is strongest near its poles, যে একটা বার ম্যাগনেটের স্ট্রেংথ পোলের ওখানে হলো সবচেয়ে বেশি স্ট্রং, বিকজ পোলের ওখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি কাছাকাছি আছে। সো the closer the field lines are, the stronger is the magnet or the stronger is the magnetic field in that region, and the farther away the magnetic field lines are, the weaker is the magnetic field in that region. তো তার মানে কি ব্যাপারটা? ফিল্ড লাইন গুলি যত কাছাকাছি স্ট্রেংথ তত বেশি, ফিল্ড লাইন যত দূরে দূরে স্ট্রেংথ তত কম। আমরা আনফরচুনেটলি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের কনসেপ্টটা
এ লেভেলসও পড়বো না আমরা, এখানের মধ্যে অনেকজন ভুলে এটাকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ না, এটাকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলা হয়, যেটা আমরা পড়বো পরে। আমরা জাস্ট এখন ও লেভেলস এর রিক্যাপটা দেখে নিতেছি ভালো মতো, ঠিক আছে? তো কি বললাম, যে ফিল্ড লাইনগুলি কাছাকাছি থাকা মানে ওখানে ম্যাগনেটটা হলো স্ট্রং, ফিল্ড লাইনগুলি দূরে দূরে থাকা মানে ওখানে ম্যাগনেটটা হলো উইক। তো এই ব্যাপারগুলো আমরা অলরেডি জানতাম, আবার শুনে নিলাম। এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, এই যে স্ট্রেংথের এই ডিফারেন্সটা, তো এখানের মধ্যে থেকে আমাদের স্ট্রেংথের ব্যাপারটা গেল, এন্ড ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হয় এইসব আমরা জানলাম। আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস পড়ে আসছিলাম। কি পড়ে আসছিলাম, কোন একটা ওয়্যার, তার ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, যেরকম একটা স্ট্রেট একটা ওয়্যার আছে, এই ওয়্যার দিয়ে কি করতেছে, কারেন্ট ফ্লো করতেছে। এখন এই ওয়্যারের চারপাশে কি হয়, এই ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়। কেমন শেপের ম্যাগনেটিক ফিল্ড লাইন, ফারহান মনে আছে? কিসের ভাই, ম্যাগনেটের? এই যে কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন? হ্যাঁ 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 ভাই, মনে আছে মনে আছে। কেমন দেখতে? ওই যে রাইট থাম দেখলো যে সার্কেল হ্যাঁ, সার্কেল। রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে বের করতে হয়। এটা কি শেপটা, কি সার্কুলার শেপ, সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়। এন্ড হাউ টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, উই ইউজ দ্য ফিঙ্গার। রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস। রাইট হ্যান্ড গ্রিপ রুলের ব্যাপারটা কেমন, যে আমরা রাইট হ্যান্ডের থাম্বটাকে কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করব, ওকে, রাইট হ্যান্ডের থাম্বটাকে কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করব, এন্ড রাইট হ্যান্ডের বাকি চারটা আঙ্গুল আমাদের যে ডিরেকশনে কার্ল করবে, দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আই হোপ তোমাদের এখন মনে পড়ছে যা তোমরা পড়ে আসছিল ও লেভেলসে। কি বললাম, কারেন্টের ডিরেকশনে আমাদের রাইট হ্যান্ডের থাম্বটাকে পয়েন্ট করব, এন্ড বাকি চারটা আঙ্গুল যেই দিকে কার্ল হবে বা যেই দিকে র‍্যাপ হবে, তো ওই বাকি চারটা ফিঙ্গারের র‍্যাপিং ডিরেকশনে হবে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন। সো তোমাদের রাইট হ্যান্ড নাও, রাইট হ্যান্ড নিয়ে রাইট হ্যান্ডের থাম্বটাকে উপরের দিকে পয়েন্ট করো। তো উপরের দিকে পয়েন্ট করলে পরে বাকি চারটা আঙ্গুল কোন দিকে কার্ল করতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ নেবে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, ভেরি গুড। তো তাহলে এরকম আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা সেট আপ হয়। ইন দ্য সেম ওয়ে, যদি আমাদের কারেন্টের ডিরেকশনটা আমরা উল্টাই দেই, হোয়াট হ্যাপেন্স, যদি আমরা কারেন্টটাকে এখন, একটু আগে আপওয়ার্ড ছিল কারেন্টটা, এখন আমরা ডাউনওয়ার্ড কারেন্ট নিয়ে যদি চিন্তা করি, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের ভিতর দিয়ে ডিরেকশন অফ কারেন্ট ইজ ডাউনওয়ার্ড, তো এখন যায় আবার কি হবে, সার্কুলারই হবে ফিল্ডের প্যাটার্ন। সার্কুলার নিয়ে কোনো প্রবলেম নাই, the field pattern will be circular, কিন্তু এখানের মধ্যে আমাদের আবার রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করো, যে রাইট হ্যান্ডের থাম্বটাকে এখন নিচের দিকে পয়েন্ট করো, ডাউনওয়ার্ডস। সো রাইট হ্যান্ডের থাম্বটাকে নিচের দিকে পয়েন্ট করে বাকি চারটা আঙ্গুল কোন দিকে কার্ল করে, ক্লকওয়াইজ ডিরেকশনে। তো তাহলে দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। This is how we can determine the direction of magnetic field in a current carrying wire, যে একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের প্যাটার্ন এমন ভাবে আমরা বের করতাম, তাই না? তো এই ব্যাপারগুলো আমাদের মনে রাখতে হবে, যা যা জিনিস আমরা আগে শিখে রাখছি, এই কনসেপ্টগুলো আমাদের মনে রাখতে হবে, যেন আমাদের নতুন জিনিসগুলোর সাথে এগুলা কি করতে পারি, ইনকর্পোরেট করতে পারি। ঠিক আছে, ভালো কথা। তো তাহলে এই ব্যাপারটা গেল, ওকে। এখন এরপর আমাদের আরো কয়টা জিনিস পড়ছিলাম, সলেনয়েড পড়ছিলাম। সলেনয়েড জিনিসটা কি ছিল, সলেনয়েড হলো একটা কয়েল অফ ওয়্যার, যে এখানে তো আমরা একটা স্ট্রেট ওয়্যার নিয়ে কাজ করছি। এখন এই স্ট্রেট ওয়্যারটাকে যদি আমরা এরকম পেঁচায় ফেলি, স্ট্রেট ওয়্যারটাকে এরকম পেঁচায় ফেললে পরে কি হবে, স্ট্রেট ওয়্যারটাকে এরকম কয়েলের মধ্যে স্ট্রেট ওয়্যারটাকে একটা কয়েল শেপে এরকম নিয়ে আসলে, তখন তার ভিতর দিয়ে যখন নাকি কারেন্ট ফ্লো করবে, এরকম যাইতেছে, এখন এখানে যায় কি করতেছে, ইট ইজ অ্যাকচুয়ালি গোয়িং ইনসাইড দ্য স্ক্রিন, তাই না? এটা স্ক্রিনের ভিতরে চলে যাইতেছে, আর স্ক্রিনের পিছে দিয়ে
স্ক্রিনের পিছে দিয়ে এটা উপরে উঠতেছে, স্ক্রিনের পিছে দিয়ে উপরে উঠে উঠে দেন এইখানে এসে সে কি করলো, স্ক্রিনের বাইরে আসলো। দেন আবার কারেন্টটা এমন জায়গায় আসতেছে, এই গেল নিচে, দেন স্ক্রিনের একদম নিচে যায় কি করবে, এখন সে ইনটু দ্য স্ক্রিন ঢুকে যাবে, ইনটু দ্য স্ক্রিন ঢুকে যায়, দেন আবার সে কি করবে, স্ক্রিনের পিছে দিয়ে উপরে ওঠা শুরু করবে, দেন এই এন্ডে আবার ইট উইল কাম আউট অফ দ্য স্ক্রিন। এইখানের মধ্যে আমি কিন্তু একটা নোটেশন দুইটা নোটেশন ইউজ করলাম। এই নোটেশন তোমাদেরকেও ও লেভেলসে থাকতে সময় দেখানো হয়েছিল, কি কি জিনিস, ডট আর ক্রস, তাই না? ডট মানে কি আর ক্রস মানে কি? ক্রস মানে হলো গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, দ্যাট ইজ এখন যে তোমরা স্ক্রিনে দেখতেছো, তো ক্রস মানে কি, that thing is going into the screen, inside the screen। যদি বোর্ডে আঁকতাম দেন into the board, তোমরা যখন পেজে আঁকবা তো তাহলে ওটাকে আমরা কি লিখবো, into the page। তো ক্রস মানে কি, something that is going away from you। তো তাহলে going away from you, that is going into the screen। আর ডট মানে কি, ডট মানে হলো উল্টাটা, coming towards you, that is coming out of the screen। তো এটা হলো আমাদের মেইন ব্যাপার, যে ডট এন্ড ক্রস এর যে নোটেশনটা, এই নোটেশন আমাদের এ লেভেলস এ ফ্রিকোয়েন্টলি আসতেই থাকবে, বুঝছো? যে ডট এন্ড ক্রস নোটেশন দিয়ে আমাদের অনেক টাইপের এমন প্যাটার্ন শো করবে যেগুলো আমাদের মনে রাখতে হবে। সো ডট মানে কি, ডট মানে কামিং টুয়ার্ডস ইউ, মানে কামিং আউট অফ দ্য স্ক্রিন, যে স্ক্রিন থেকে বের হয়ে তোমার দিকে আসতেছে। আর ক্রস মানে কি, ক্রস মানে হলো গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, মানে তোমার কাছ থেকে দূরে সরে যাইতেছে, দ্যাট মিন্স গোয়িং ইনসাইড দ্য স্ক্রিন, অর স্ক্রিনের ভিতরে ঢুকে যাইতেছে। অলরাইট, তো তাহলে এই নোটেশন গুলি আই হোপ তোমাদের ও লেভেলস থেকে মনে ছিল, এখনো আবার লিখে দিলাম আলাদা করে, যে বিকজ এগুলো আমাদের এ লেভেলস এ অনেক ভালো মতো কাজে লাগবে। ওকে, তো ডট এন্ড ক্রস এর নোটেশন গুলো আমরা একবার রিক্যাপ করে নিলাম, ভেরি গুড। এখন আমাদের কাজটা কি খেয়াল করো, এই যে আমরা ডট এন্ড ক্রস নোটেশন গুলি লিখলাম, দ্যাট ইজ ফর আ রিজন। কেন? আচ্ছা, সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন কিভাবে করে বের করতাম মনে আছে রায়হান? রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে। রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস, তাই না? যে কেন? বিকজ সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কার মতো? কার মতো? একটা সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে একটা বার ম্যাগনেটের মতো, বুঝছো? যে সলেনয়েডের কি থাকে, একটা নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে। তো ওই সলেনয়েডের আমরা কি করি, নর্থ পোলের ডিরেকশনটা রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে বের করি, তুমি যেটা বললা, বুঝছো? যে এখানে আমরা যদি ও লেভেলস এর বইয়ের মধ্যে একটু যাই, তো তাহলে পরে ওখানের মধ্যে দেখতে পারবো। তোমাদেরকে ও লেভেলস ব্যাচের, এই যে নতুন ও লেভেলস ব্যাচের, ওদের ম্যাগনেটিজম অলরেডি শেষ, ওদের ম্যাগনেটিজমের লেকচার গুলো আমি তোমাদেরকে প্লে লিস্টের লিংক দিয়ে দিব, ওখানে থেকে তোমরা নিজেরা দেখে নিতে পারবা, স্পেসিফিক কোনো টপিক যদি তোমরা ভুলে যাও, ঠিক আছে? তাহলে তোমাদের হেল্প হবে আর। এই যে রায়হান, এই জিনিসটা পড়ছিলা না? জি ভাই, পড়ছিলাম। এই যে the shape of a magnetic field around the solenoid is the same as that around a bar magnet। তো তাহলে সলিনয়েডের কি থাকবে, সলিনয়েডের এরকম নর্থ পোল আর সাউথ পোল থাকবে। তো হাউ টু ডিটারমাইন দা পোলস, এখনই আমরা এখানে রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করব। কিসের? রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস। কেমন? আমরা তো কারেন্ট অ্যাপ্লাই করতেছি, তো আমরা জানি কারেন্ট কোন দিকে ফ্লো করবে। তো রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল নিয়ে কি করব, কারেন্টের ডিরেকশনে কার্ল করব। তো রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল কারেন্টের ডিরেকশনে কার্ল করলে রাইট হ্যান্ডের থাম্বটা যেদিকে পয়েন্ট করবে, দ্যাট উইল পয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ পোল। যে এখানের মধ্যে দেখো কি জিনিস,
You can work out the polarity of a solenoid by imagining your right hand is wrapped around it. The solenoid এর পাশ দিয়ে তুমি কি করবা, তোমার হাতটাকে এরকম পেঁচায় ফেলবা। কেমন ভাবে পেঁচাবা? Your fingers, other than the thumb, your fingers point in the direction of the current. যে তুমি কারেন্টের ডিরেকশনে তোমার বাকি চারটা আঙুল কার্ল করে রাখছো, তো এখন তাহলে তোমার থাম্ব যেদিকে পয়েন্ট করবে, that will be the north pole of the solenoid, and your thumb points to the north pole of the solenoid. This is called right hand grip rule for poles. যে পোল ডিটারমিনেশনের জন্য আমরা যে রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করি, এটাকে কি বলবো? রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস। আর এই যে একটা স্ট্রেট ওয়্যারের জন্য ফিল্ডের ডিরেকশন বের করতে যে রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করে, দ্যাট ইজ কল্ড রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস। এই যে রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস। মনে পড়ছে এখন সবার? জি ভাই। এই যে কারেন্ট ডাউনওয়ার্ডস, তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলো অ্যান্টি ক্লকওয়াইজ। কারেন্ট আপওয়ার্ডস, তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলো কি বলে, উল্টা বলছি। কারেন্ট ডাউনওয়ার্ড হলে ডিরেকশন হলো ক্লকওয়াইজ, আপওয়ার্ড হলে ডিরেকশন হলো অ্যান্টি ক্লকওয়াইজ। এটা যখন দরকার ডিটারমাইন করে নেওয়া যায় ইজিলি, এটা নিয়ে কোনো প্রবলেম না। দেন এখন আমাদের এ লেভেলস এর টপিকের সাথে রিলেভেন্ট একটা জিনিস পড়ব। তোমাদের মোটর ইফেক্ট টার্মটা মনে আছে? রায়হান, মোটর ইফেক্ট জিনিসটা কি ছিল? ভুলে গেছি ভাই এটা। ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ও লেভেলস অনেক দিন আগে পড়ছো তোমরা। তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, মোটর ইফেক্টের কাহিনীটা কি। আমরা এমন একটা ব্যাপার করছিলাম, কি ব্যাপার? সাপোজ দিস ইজ আ ইউ শেপড ম্যাগনেট, ওকে? সাইড ভিউ আঁকতেছি যেন আমি ওরকম বুঝাইতে পারি। The U-shaped magnet, and this is a circuit, okay? এই সার্কিটের মধ্যে এরকম একটা স্ট্রেট ওয়্যার আছে এরকম। এখন this is the north pole, this is the south pole. এখন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে তো ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকবে, এটা তো আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইন, দ্যাট ইজ অলওয়েজ ফ্রম নর্থ টু সাউথ। এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আছে রায়হান? না ভাই নেই। ঠিক আছে, সো তাহলে এখানে আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইন নিয়ে দেয়ারস নো কনফিউশন। এখন দেখো, এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার দিয়ে যে কারেন্ট আসতেছে, কি করতেছে? এটা স্ক্রিনের ভিতর থেকে বাইরের দিকে আসতেছে না, যে স্ক্রিনের পিছের থেকে তোমার দিকে আসতেছে নাকি কারেন্টটা? জি ভাই। সো তাহলে দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ। সো এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি ফিল্ড লাইন গুলিকে ড্র করি, ব্যাপারটা দেখবে কত সুন্দর হয়। এগুলো ও লেভেলসে পড়ছো, জাস্ট এখন আমি রিক্যাপ করতেছি। This is the north pole of the permanent magnet. This is the south pole of the permanent magnet. এখানে কি ভাই ওই যে হাই ডেন্স লো ডেন্স এরিয়া গুলো? স্ট্রং ফিল্ড উইক ফিল্ড ক্রিয়েট করবে, দেন স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে একটা ধাক্কা দিবে। ওইটাই আমাদের মোটর হ্যাঁ ইফেক্ট। হ্যাঁ ওই যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে যে বের করতাম ওইটা। জি ভাই। তো এটা হলো আমার পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইন, দেখতে এরকম। এন্ড কারেন্ট ক্যারিং ওয়্যারটা কি করতেছে? কারেন্টটা কোন দিকে আসতেছে রায়হান? কামিং টুয়ার্ডস ইউ, রাইট? যে স্ক্রিনের পিছের থেকে তোমার দিকে আসতেছে, তাই তো? তো স্ক্রিনের পিছের থেকে যদি তোমার দিকে আসে, সো তাহলে তুমি তার জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা আমাকে বের করে বলতে পারবে, এটা ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? তুমি রাইট হ্যান্ডের থাম্বটাকে তোমার মুখের দিকে পয়েন্ট করো। এখন বাকি চারটা আঙুল কোন দিকে কার্ল করতেছে, ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, ভেরি গুড। সো তাহলে দিস উইল বি আ সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড। একটা স্ট্রেট ওয়্যারের চারপাশে কি হয়? সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়। এন্ড রায়হান অলরেডি ফ্লেমিংস কি বলে রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করে বলে দিল যে কি হবে ডিরেকশনটা, দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ। ফেসবুকে যারা দেখতেছো তারা যদি কোনো কিছু বুঝতে এরকম কনফিউশন হয়, সাথে সাথে কিন্তু কমেন্টে জানাবা, ওকে? তাহলে যেন আমি কারেন্ট না ডাউনওয়ার্ড যাচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে? কারেন্ট ডাউনওয়ার্ড না, এটা আমি বাঁকা করে আঁকছি যেন ওই 3D পার্সপেক্টিভটা দিতে, যে এটা স্ক্রিনের পিছের থেকে তোমার দিকে আসতেছে। এই যে কারেন্টটা কোন দিকে আসতেছে? ম্যাগনেটিক ফিল্ডের ভিতর। আচ্ছা বুঝছি।
স্ক্রিনের জি পিছে ভাই, বুঝতে থেকে পারছি। বাইরের দিকে আসতেছে। ওকে, তো তাহলে দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ, এর জন্য ডট দিয়ে ড্র করছি, বুঝছো? জি ভাই। আচ্ছা, সো তাহলে এই যে আমি পার্মানেন্ট ম্যাগনেটের জন্য ফিল্ড আঁকলাম আর কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ফিল্ড আঁকলাম, when the two field lines are together, কি হইতেছে? এই যে এখানে কারেন্ট ক্যারিং ওয়্যারটা পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডের ভিতর দিয়ে যাইতেছে না, কারেন্ট ক্যারিং ওয়্যারটা কি করতেছে? পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডের ভিতর দিয়ে যাচ্ছে। সো হোয়াট উইল হ্যাপেন? তখন the two field lines will overlap with one another. So তাহলে this is the magnetic field line of the permanent magnet, and this is the magnetic field line of the current carrying wire. এইখানের মধ্যে আমাদের ইন্টারেস্টিং ব্যাপারটা হবে, কি হবে? এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, তো তাহলে এটা ড্র করে নেই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো তো রায়হান, আপার পোর্শনে যে উপরের পোর্শনটা, এই জায়গাটায় পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইন আর কারেন্ট ক্যারিং ওয়্যারের ফিল্ড লাইন, তারা দুজন কি সেম ডিরেকশনে নাকি অপোজিট ডিরেকশনে? অপোজিট ডিরেকশনে ভাই। অপোজিট ডিরেকশনে। সো তাহলে একজন আরেকজনকে কি এনহান্স করবে নাকি একজন আরেকজনের স্ট্রেংথটাকে কমায় দিবে? স্ট্রেংথ কমবে এখানে। স্ট্রেংথ কমবে এখানে, ভেরি গুড। তো তাহলে আপার রিজিয়নে এই জায়গাটায় কি হইতেছে? The field lines are in opposite direction, are in opposite directions. So the field, resultant field লিখি, so the resultant field becomes weak. আর এই লোয়ার পোর্শনটায় কি হচ্ছে? নিচের পোর্শনটা এই জায়গাটায়, এখানের মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড আর কারেন্ট ক্যারিং ওয়্যারের ফিল্ড কি সেম ডিরেকশনে না, বলো তো রায়হান? জি ভাইয়া। তো তাহলে এখানে দুইটা মিলে কি করবে? একজন আরেকজনকে এনহান্স করবে, সো দ্য রেজাল্টেন্ট ফিল্ড উইল বিকাম স্ট্রঙ্গার, রাইট? তাহলে দ্য জি। ফিল্ড লাইন্স are in the same direction, so the resultant field is stronger. The resultant field is stronger. Very good. তো তাহলে রেজাল্টেন্ট ফিল্ড যদি স্ট্রং হয় নিচে আর উইক হয় উপরে, তো আমরা রেজাল্টেন্ট ফিল্ডটাকে যদি ড্র করি, দিস উইল বি সামথিং লাইক দিস। এমন টাইপের একটা ফিল্ড হবে যে নিচের দিকে field lines will be closer to one another, implying that the field is stronger over that region, and উপরের দিকে field line গুলি কি হয়ে গেছে? উইক হয়ে গেছে। সো তাহলে তাদের মধ্যে সেপারেশন কি হবে? বেড়ে যাবে, তাই তো? তো এখন what happens? নিচের জায়গায় স্ট্রঙ্গার ফিল্ড, স্ট্রং ফিল্ড, আর উপরের জায়গায় উইক ফিল্ড। এখন কি হবে? স্ট্রঙ্গার ফিল্ড থেকে উইকার ফিল্ডের দিকে একটা ধাক্কা দিবে, একটা ফোর্স এক্সার্ট করবে। স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে কি করবে? স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে একটা ফোর্স এক্সার্ট করবে। সো দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স উইল বি ইন হুইচ ডিরেকশন রায়হান? আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? দিবা খেয়াল করে নেই, এখানে ডাউনওয়ার্ড হবে, কারণ নিচে স্ট্রং ফিল্ড আর এখানে তো ডেনসিটি। স্ট্রং থেকে উইকের দিকে ধাক্কা দিবে, তো তাহলে নিচে স্ট্রং উপরে উইক, তো তাহলে কোন দিকে আসবে ফোর্সটা?
উপরের দিকে। উপরের দিকে পাশে তো ফোর্সটা এঁকেই দিছে যে the direction of the force will be what? The direction of the force will be upward, তাই তো? এই জিনিসটা এই যে আমরা বের করলাম কি হয় যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যখন নাকি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আসবে তখন সে কি করবে, একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তো এই যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তার চারপাশে সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড, আর একটা ম্যাগনেট, তার তো ম্যাগনেটিক ফিল্ড থাকবেই। তো এই যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করতেছে, এই ওভারল্যাপিং এর জন্য কি হয়, এই ওভারল্যাপিং এর জন্য একটা ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে, এন্ড দ্যাট ডিরেকশন ক্যান বি ফাউন্ড আউট বাই ইউজিং হোয়াট? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। মনে আছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দেখতে কেমন ছিল? যে আমরা লেফট হ্যান্ডের কি করব, লেফট হ্যান্ডের এরকম ওরিয়েন্টেশনে রাখবো। এটা স্টুডেন্ট বুকের মধ্যে ওরিয়েন্টেশনটা আমরা দেখাই। এই যে রায়হান, এই জিনিসটা আমরা দেখাইছি ও লেভেলস এর, এই জিনিসটা যে নিচে হলো স্ট্রং ফিল্ড, উপরে হলো উইক ফিল্ড। তো স্ট্রঙ্গার রিজিয়ন থেকে উইকার রিজিয়নে কি করছে, একটা ধাক্কা দিছে না? তো তাহলে ফোর্সটা কোন দিকে এক্সার্ট হইছে, উপরে নাকি নিচে? উপরে না ভাই? উপরের দিকে। উপরে। ভেরি গুড। তো তাহলে এই যে উপরে ফোর্স এক্সার্ট করলো, এইটা তো আমরা অনেক কাহিনী করে বের করলাম। কি কাহিনী করে? পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড আঁকলাম, কারেন্ট ক্যারিং ওয়্যারের ফিল্ড আঁকলাম, দুইটা ফিল্ডকে একসাথে নিয়ে আসলাম, দেন দেখলাম কোন দিকে তারা সেম ডিরেকশনে আছে, কোন দিকে তারা অপোজিট ডিরেকশনে আছে, দেন স্ট্রং ফিল্ড কোথায় হয়, উইক ফিল্ড কোথায় হয়, এটা বের করার পর দেন ফাইনালি বললাম যে স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে একটা ফোর্স এক্সার্ট করবে, তখন আমরা ফোর্সের ডিরেকশনটা পাইছি। কিন্তু আমরা এর থেকে আরেকটা ইজি কাজ করতে পারি। কি কাজ? উই ক্যান ইউজ আ রুল। কি রুল? We can use a rule called Fleming's left hand rule. Fleming's left hand rule এর ব্যাপারটা কি? The thumb will show the direction of the force. The first finger, that is the index finger, will show or will be pointed in the direction of the magnetic field of the permanent magnet, that is from north to south. Okay? The first finger or the index finger will be pointed in the direction of the magnetic field, that is north to south, and সেকেন্ড ফিঙ্গার অর মিডল ফিঙ্গার দিয়ে আমরা কি করব, কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করব। কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করে? পজিটিভ টু নেগেটিভ। তো তাহলে কারেন্টের ডিরেকশনে মিডল ফিঙ্গারটা, তো তাহলে আমাদের এই সিচুয়েশনের জন্য এই ডায়াগ্রামটাই তো আমরা আঁকছি নাকি? আমাদের নোটপ্যাডের মধ্যে এই ডায়াগ্রামটা আঁকছি না আমরা সাইড ভিউতে, যে দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ। সো তাহলে তোমার দিকে সেকেন্ড ফিঙ্গারটা পয়েন্ট করো, দেন লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা, দ্যাট ইজ ফার্স্ট ফিঙ্গারটা কোন দিকে যাবে? ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন কোন দিকে? লেফট টু রাইট নাকি রাইট টু লেফট? রায়হান? রায়হান কি শুনতেছো কি বলতেছি? ফারহান শুনতে পাইতেছো? জি ভাই শুনতেছি আমি। পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে? লেফট টু রাইট নাকি রাইট টু লেফট? পার্মানেন্ট ম্যাগনেট লেফট টু রাইট না? সাউথ কোন দিকে যাচ্ছে? লেফট টু রাইট। লেফট টু রাইট। সো তাহলে তোমার ফার্স্ট ফিঙ্গারটা, দ্যাট ইজ ইন্ডেক্স ফিঙ্গারটা টুয়ার্ডস রাইট পয়েন্ট করো, আর সেকেন্ড ফিঙ্গারটা তোমার দিকে পয়েন্ট করো। তো তাহলে থাম্বটা কোন দিকে আসতেছে? আপওয়ার্ড। আপওয়ার্ড। সো তাহলে ফোর্সের ডিরেকশন কি হবে? আপওয়ার্ড। বুঝছো? সো এইভাবে করে আমরা কি করতে পারি? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে উই ক্যান ডিটারমাইন যে কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট হবে, তাই না? এখানের মধ্যে আমাদের কাজটা কি? থাম্ব দিয়ে হলো ফোর্স, ফার্স্ট ফিঙ্গার অর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হলো নর্থ টু সাউথ, আর সেকেন্ড ফিঙ্গার দ্যাট ইজ পজিটিভ টু নেগেটিভ, এটা কোনটা দিয়ে হবে? কারেন্টের ডিরেকশনটা কোনটা দিয়ে হবে? মিডল ফিঙ্গার দিয়ে অর সেকেন্ড ফিঙ্গার দিয়ে, যেটাই বলো। তো তাহলে কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন জানলে ওই দুইটা ডিরেকশন আমাদের ফিঙ্গার দুটো অ্যালাইন করে ফেললে থাম্ব দিয়ে আমরা কি পেয়ে যাব? থাম্ব দিয়ে আমরা ফোর্সের ডিরেকশনটা পেয়ে যাব
which comes out to be upwards, তাই না? তো এইভাবে করে আমরা জি কি ভাই। করতে পারি, এইভাবে করে এরকম আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে উই ক্যান ডিটারমাইন যে কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট হবে। বুঝতে পারলা কি বললাম? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম ফার্স্ট অফ অল যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আসলে পরে সে কি করবে, ইট উইল এক্সপেরিয়েন্স আ ফোর্স ফ্রম দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে আমরা ও লেভেলসে শুধু কি পড়ছি ফারহান, আমরা ও লেভেলসে শুধু পড়ছি যে একটা ফোর্স এক্সার্ট হবে এন্ড ফোর্সের ডিরেকশন বের করা শিখছি, কিন্তু ফোর্সের তো একটা ভ্যালু থাকে নাকি, ফোর্সের একটা জি ভাই। ভ্যালু থাকে না? তো এই ফোর্সের এই ভ্যালুটা কিভাবে বের করতে হয় ওই জিনিসটাও আমরা শিখবো এ লেভেলসে। এটুতে আমরা এই যে কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর কতটুকু ফোর্স এক্সার্ট হচ্ছে, উই উইল অলসো ডিল উইথ দ্য ক্যালকুলেশনস অফ দ্য ফোর্স, যে এক্স্যাক্টলি কত ফোর্স এক্সার্ট হয়। ওকে, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা পড়ালেখা করবো এ লেভেলসে। তো এই জিনিসটা তো মনে পড়ছে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে কিভাবে করে আমরা বের করতে পারি দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। জি ভাই। কারো কি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিয়ে এখন কোনো কনফিউশন আছে আর মনে মনে পড়ে নাই, বা আরো এক্সাম্পল লাগবে এমন কেউ আছে? আচ্ছা, সো তাহলে বুঝে গেলে তো ভালো, দ্যাটস ভেরি গুড। তো এখন এখানের মধ্যে আমরা যেই কাজটা করব, কি জিনিস, ফার্স্ট অফ অল আমরা তো দেখে নিলাম যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের প্রসিডিওরটা। ওকে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের ওই জিনিসটা আমরা দেখে নিলাম। এখন এখানের মধ্যে কাজটা কি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয় এটা আমরা তোমাদেরকে ও লেভেলসে থাকতে সময় অল্প একটা জিনিস বলছিলাম। কি বলছিলাম, whenever a charged particle moves, magnetic field lines are created around it. ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যাকচুয়ালি কার জন্য ক্রিয়েট হয়, ডিউ টু মুভমেন্ট অফ চার্জেস। ওকে, যে কোনো একটা চার্জড পার্টিকেল মুভ করলে পরে তখন তার চারপাশে কি হয়, তখন তার চারপাশে এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন জেনারেট হয় বা ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে। তোমরা কিন্তু এটা কেমিস্ট্রিতেও পড়ছো, তোমরা ম্যাগনেটিক মোমেন্ট এই টার্মটা শুনছো কেমিস্ট্রিতে? রায়হান? না ভাই, এখনো এটা পড়ায়নি এরকম কিছু। ম্যাগনেটিক মোমেন্টের এই জিনিসটা অ্যাকচুয়ালি এএস এ অল্প বলার কথা, যে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলি পড়ছো না, যে জি ভাই। হ্যাঁ, ডাইপোল মোমেন্টটা পড়াইছিল আমাদেরকে। ডাইপোল মোমেন্ট পড়ছো, দ্যাটস ভেরি গুড, যে দুইটা চার্জ ওরকম ইয়ে করে থাকবে ওইটার জন্য আসবে, ওইটা ব্যাপার না। এই জিনিসটা তোমাদের ব্যাপারটা দেখো যে ইলেকট্রন কি করে, ইলেকট্রন কি আউটার শেলে তারা কি স্টেশনারি থাকে বলো তো রায়হান? ইলেকট্রন তো না ভাই, আউটার শেলে স্টেশনারি থাকে না, তারা তো সারাক্ষণই একটা কন্টিনিউয়াস মোশনের মধ্যে আছে, তাই না? তো এর জন্য কি হয় অ্যাকচুয়ালি, এর জন্য আমাদের কিন্তু ওই ইলেকট্রনের মুভমেন্টের জন্য ওই তাদের অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এখন ইলেকট্রন গুলো যদি পেয়ারে পেয়ারে থাকে, ইলেকট্রন গুলো যদি পেয়ারে পেয়ারে থাকে এন্ড ইলেকট্রন গুলার স্পিন কি হয় অপোজিট ডিরেকশনে না, তো তখন কি করে ইলেকট্রন গুলা একটা ফুললি ফিল্ড অরবিটাল বা ফুললি ফিল্ড একটা সাবশেলের জন্য কি করে ফেলে, একজন আরেকজনের ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করে ফেলে। কিন্তু যখন নাকি তোমার এরকম সিঙ্গেল ফিল্ড, যে একটা ইলেকট্রন আছে জাস্ট একটা সাব অরবিটালের মধ্যে, তখন যায় কি করবে, ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করার মতো কেউ নাই, তো তখন একটা রেজাল্টেন্ট কি হয়, তার অ্যারাউন্ডে ফিল্ড থাকে। সো এই যে আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যেসব ব্যাপারগুলো আমরা পড়তাম আসলে, বা যেগুলো জিনিস তোমরা পড়বা আরো ফিউচারে পিরিয়ডিক টেবিল নিয়ে, ওই ট্রানজিশন মেটাল গুলার মধ্যে তুমি ব্যাপারটা খেয়াল করবা, যেসব ট্রানজিশনাল মেটালে
ট্রানজিশন মেটালের মধ্যে এরকম আছে যে পেয়ারে না থাকা ইলেকট্রন গুলা তাদের জন্য কি থাকবে, ওভারঅল একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। আর যেগুলাই নাকি পেয়ারে চলে আসবে তখন কি করবে, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করে দেয়, এমন টাইপের একটা ব্যাপার হয়। এগুলা আমাদের সিলেবাসে নাই ওরকম পুরাপুরি, কিন্তু এগুলা জিনিস নিয়ে ডিসকাস করার কথা অল্প। তো যেটাই হোক, এটা বললাম কি যে যখনই নাকি কোন একটা চার্জ পার্টিকেল মুভ করে তখনই কি হয়, তখনই তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই এই যে আমাদের একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন যে ক্রিয়েট হয়, হোয়াট ইজ দ্য রিজন? কারেন্ট ক্যারিং ওয়্যার মানে কি, এটার ভিতর দিয়ে চার্জ ফ্লো করতেছে, তাই তো? কারেন্ট ক্যারিং ওয়্যার মানে দেয়ার ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার। তো এই যে চার্জ ফ্লো করতেছে বা চার্জ পার্টিকেল মুভ করতেছে, তো এর জন্য এই চার্জ পার্টিকেলের চারপাশে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এন্ড দ্যাটস দ্য রেজাল্ট দ্যাট উই গেট। ফাইনালি ওভারঅল একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখি। যখনই নাকি কারেন্ট জিরো হয়ে যায় তখনই ম্যাগনেটিক ফিল্ড হয়ে যায় জিরো। কেন? বিকজ চার্জ পার্টিকেল মুভ করা বন্ধ করে দিছে। ওকে, তো তার মানে কি, একটা চার্জ পার্টিকেল মুভ করলেই তার চারপাশে কি হয়, একটা চার্জ পার্টিকেল মুভ করলেই তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওকে, আরো কয়টা জিনিস তোমাদেরকে ও লেভেলসে বলা হয়েছিল, ডোমেইন, ম্যাগনেটিক ডোমেইন নিয়ে বলছিলাম যে তোমার পার্টিকেল গুলির যে জিনিসটাকে তুমি ম্যাগনেটাইজ করতে চাও, ওইটার পার্টিকেল গুলির ওরিয়েন্টেশন গুলার উপর ডিপেন্ড করে যে তার মধ্যে ম্যাগনেটিজম ইনডিউস হয়েছে নাকি না। কি হয় এখানের মধ্যে, তোমার পার্টিকেল গুলি যদি এক একটা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে থাকে, যে এমন একটা এরকম কয়েকটা এমন বাঞ্চ আছে, এখন কি করতেছে তারা এরকম হ্যাপহ্যাজার্ড ওয়েতে অ্যালাইন করা। এখন তাদেরকে যদি আমরা কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে আসি, মনে করো এটা হলো আয়রনের একটা বার, উপরে যেটা আঁকছিলাম সাদা কালার দিয়ে, দ্যাট ইজ আ বার অফ আয়রন এন্ড দোজ আর দ্য ওরিয়েন্টেশনস ইন হুইচ দ্য পার্টিকেলস আর অ্যারেঞ্জড। এখন এই একটা পার্মানেন্ট ম্যাগনেটের পাশে যদি নিয়ে আসি, এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, এটার ম্যাগনেটিক ফিল্ডটা আয়রনের ভিতর দিয়ে পাস করবে। সো তখন আয়রনের এই যে হ্যাপহ্যাজার্ড ওয়েতে পার্টিকেল গুলো যে অ্যালাইন করা আছে তাদেরকে কি করবে, একটা সার্টেন ডিরেকশনে অ্যালাইন করে দিবে, which will make them have an overall magnetic field। তো তখনই কি বলি, আয়রনটা ম্যাগনেটাইজড হইছে, এমন ব্যাপার বলি। তো এই জিনিসটা নিয়ে আমরা আসবো একটু পরে। এই মিটিং আর 1 মিনিট বাকি আছে, তোমরা নেক্সট মিটিংটায় জয়েন করো। ওকে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে আমরা দেখি, ওকে, সো সবাই জয়েন করে ফেলছো অলরেডি। লেটস সি কি বলতেছিলাম, এই যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এটার ভিতর দিয়ে এরকম যাবে, আমরা ইনডিউসড ম্যাগনেটিজম পড়ছিলাম না, যে আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিজম ইনডিউস করতে পারি। তো তাহলে এই ম্যাগনেটিজমটা যদি আমরা ইনডিউস করি তো তখন হোয়াট উইল হ্যাপেন, ম্যাগনেটিজমটা ইনডিউস করলে পরে the particles will align themselves in a certain orientation so that কি হয়, তাহলে যেন তারা ওভারঅল একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। ওকে, তো এখন এই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখব। রায়হান কি কমেন্ট করছে ক্লাসের এই জুমের মিটিং একটা থেকে আরেকটা যাওয়ার ব্রেকের মধ্যে কমেন্ট করে বসে আছো, কি মিলে নাই রায়হান? তোমার চুলের সাথে মিলে নাই তো কিছু। ওই তো চুল চুল তো তো মিলে এটা নাই। এখনের চুলের সাথে এটা মিলায় কোনো হেয়ার স্টাইলই পাই নাই। এটা ফেসিয়াল হেয়ারও এরকম মিলাইতে পারিনি। আমি তো মোচ রাখি না এত বেশি, আমি খালি নিচের ওই গটিটা রাখি, ওইটার সাথে কোনোটাই মিলে না। গটি একটা দেওয়া খালি এরকম বেশি লম্বা, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখতেছিলাম, যে ম্যাগনেটিক ডোমেইনের এই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে, যে পার্টিকেলস গুলি হ্যাপহ্যাজার্ড ওয়েতে ওরিয়েন্টেড থাকলে পরে তখন তাদের ওভারঅল ম্যাগনেটিজম থাকে না। তো এইটা হলো রিজন যে তোমরা ডিম্যাগনেটাইজেশন প্রসেস পড়ছিলে ও লেভেলসে, মনে আছে? যে একটা ম্যাগনেট আছে, এরকম পার্মানেন্ট ম্যাগনেট আছে। তো এখন একটা পার্মানেন্ট ম্যাগনেটকে তুমি কি করতে চাও, ডিম্যাগনেটাইজ করতে চাও।
না হাউ টু ডিম্যাগনেটাইজ আ পার্মানেন্ট ম্যাগনেট, কিভাবে করা যায় এটা? আমরা ডিম্যাগনেটাইজ করার জন্য কি করতে পারি? অনেকগুলা কাজ। ইদার উই ক্যান হ্যামার দা অবজেক্ট, ঠিক আছে? যে আমরা ম্যাগনেটটাকে হ্যামারিং করলে কি হবে বলতো? হ্যামারিং করলে তখন পার্টিকেল গুলা যেমন একটা ওরিয়েন্টেশনে ছিল, তাদের ওরিয়েন্টেশন গুলা কি এখন চেঞ্জ হয়ে যাবে না? তারা ভাইব্রেট করতে থাকবে, ভাইব্রেট করে করে তাদের সার্টেন যে অ্যালাইনমেন্ট ছিল ওই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে। সো তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে তার অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেলে ওভারঅল উই উইল ফাইন্ড আউট দ্যাট ইট হ্যাজ নো ম্যাগনেটিজম রিমেইনিং। তো তাহলে ওই জিনিসটা, অর আমরা কি করতে পারি? আমরা এটাকে হিট করতে পারি। যে আমরা যদি তাকে তার টেম্পারেচার বাড়াই, দেয়ার ইজ আ সার্টেন টেম্পারেচার কল্ড কিউরি টেম্পারেচার। কিউরি টেম্পারেচার পর্যন্ত হিট করলে পরে কি হয়ে যাবে? টেম্পারেচার যত বাড়াবো ভাইব্রেশন তো বাড়বে, তখন পার্টিকেল গুলির ওরিয়েন্টেশন গুলা উল্টাপাল্টা হয়ে যাবে। তখন যে আবার কি হবে? ইট উইল বিকাম ডিম্যাগনেটাইজড। এমন ভাবে করা যায়। অর আরেকটা কি করা যায়? অ্যাপ্লাই অল্টারনেটিং কারেন্ট থ্রু দা ম্যাগনেট, যে তার ভিতর দিয়ে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করাইলে কি হবে? বারবার কারেন্টের ডিরেকশন যখন এরকম চেঞ্জ হবে তখন পার্টিকেল গুলির ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে তাদেরকে আমরা কি করতে পারি? উই ক্যান ডিম্যাগনেটাইজ আ ম্যাগনেট। তো এইভাবে অনেকগুলা প্রসিডিওর আছে। তো এইগুলা ছিল তোমাদের ম্যাগনেট, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কিভাবে ম্যাগনেটাইজ করা যায়, কিভাবে ডিম্যাগনেটাইজ করা যায়, এইসবের কাহিনীগুলা। তো এখন আমাদের আর ফাইনালি বাকি আছে কি? একটা হলো মোটরের কাজ, যেটা আমরা আলাদা করে এ লেভেলসে আবার পড়ব। এরপরে জেনারেটরের কাজ। ওইটার মধ্যে জেনারেটরের কাজের মধ্যে জিনিসটা কি ছিল? মোটরের এখানের মধ্যে আমরা কি করতাম ফারহান? মোটরের এখানের মধ্যে আমরা মুভ করতাম, তাই না? আমরা ওয়্যারটাকে মুভ করাইতেছি, সরি উল্টা বললাম, যে আমরা কি করতেছি? আমরা ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করাইতেছি, এন্ড এই ইলেকট্রিসিটি পাস করানোর জন্য কি হইতেছে? একটা মুভমেন্ট পাইতেছি, তাই না? যে আমরা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাইলাম, এখন এই কারেন্ট ফ্লোয়িং ওয়্যারটা কি করতেছে? একটা ফোর্স ফিল করতেছে, দ্যাট ইজ কারেন্ট ফ্লোয়িং ওয়্যারটা কি করতেছে? মুভ করতেছে, তাই তো? তো তাহলে আমরা জি কি ভাইয়া। করছি? মোটরের জন্য, মোটর ইফেক্টের জন্য কি হয়? কারেন্ট প্রডিউসেস মুভমেন্ট। আর আরেকটা জিনিস, যে জেনারেটর যেভাবে কাজ করে ওটাকে মাঝে মাঝে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে জেনারেটর ইফেক্ট বলে। জেনারেটর ইফেক্টে কি হবে? জেনারেটর ইফেক্টে উল্টাটা, মুভমেন্ট উইল প্রডিউস ইলেকট্রিসিটি। ঠিক আছে? যে এখানের মধ্যে আমাদের ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন জিনিসটা কি ছিল? যে আমরা কোন একটা ম্যাগনেট ফিক্সড আছে, আমরা কোন একটা ওয়্যার নিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করি, ওই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে যদি ওয়্যারটাকে এরকম মুভ করি, তখন কি করবে? দ্য ওয়্যার উইল কাট দ্য ম্যাগনেটিক ফিল্ড। আর ওই ম্যাগনেটিক ফিল্ড কাট করলে পরে তখন কি করবে? ওই ওয়্যারের ভিতরে ম্যাগনেটিজম ইনডিউস হবে। তো এইটা একটা জিনিস। অর ওয়্যারটাকে ফিক্স রেখে ম্যাগনেটটাকে মুভ করাইলেও কি হবে? ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি কাট হবে, এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কাট হলে কি করবে? ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি কাট করলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য ভোল্টেজ ইনডিউস হবে বা ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা আরো ডিটেইলড ওয়েতে পড়বো। আমাদের বেসিক্যালি এ লেভেলসটা ফুললি কনসেন্ট্রেটেড অন মোটর ইফেক্ট এন্ড জেনারেটর ইফেক্ট, আর সাথে হলো ট্রান্সফরমার। তো এইগুলার সাথে ক্যালকুলেশন গুলি, যে ভোল্টেজ যে জেনারেট করবে, কত ভোল্টেজ জেনারেট করবে, কোন ডিরেকশনে জেনারেট করবে, এগুলা নিয়ে আমাদের অনেকগুলা কাহিনী আসবে। দেন মোটর ইফেক্টের এখানে যে ফোর্স এক্সার্ট করে, ফোর্সের ভ্যালুটা কত বেশি বা কত কম, ফোর্সের ভ্যালু কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের ডিল করতে হবে। বুঝতে পারছো? তো এইটা ছিল আমাদের মোর অর লেস আইজিসিএস এর রিক্যাপ। তো এখন আমি যেই কাজটা করব, তোমাদের আইজিসিএস এর ওই প্লে লিস্টের লিংকটা তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেব। তোমরা যেটা করবা, এখন থেকে শুরু করে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমাদের যেই যে টপিক গুলাতে মনে হয় যে ভুলে গেছো বা রিক্যাপ করলে ভালো বা দেখে নিলে ভালো, তো ওই ভিডিও থেকে ওই পার্ট গুলা কয়টা জিনিস রিক্যাপ করে নাও। আমরা নেক্সট ক্লাস থেকে একদম ডিটেইলড ওয়েতে পড়া শুরু করব। বুঝতে পারছো? আজকে আমরা এ লেভেলস এর মেইন স্টাফের মধ্যে গেলাম না, বিকজ ফার্স্টে আমাদের ওই বেসিকটা ও লেভেলসে যা পড়ে আসছে ওই জিনিসটা
রিক্যাপ করার দরকার ছিল, তো ওইটা আমি ফার্স্টে এখন সামারি একটা দিছি, বাট স্টিল ডিটেইলড যে লেকচারটা যেটা ও লেভেলস এর ব্যাচে ওরা পড়ে, তো তোমাদেরকে ওই ডিটেইল লেকচারটা দিতেছি, তোমরা ওইটা দেখলে পরেই অনেকগুলা জিনিস মনে পড়ে যাবে। বুঝতে পারছো মোহাইমেন? জি ভাই। ঠিক আছে, তো তাহলে আমরা এখন এখানের মধ্যে ক্লাসটা শেষ করতেছি, and আমি এখনই লিংকটা দিয়ে দিতেছি, মেসেঞ্জার গ্রুপে দেখো, এখনই লিংক পেয়ে যাবা। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে দেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।